গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিগিনার বিকাশ, দ্য জার্নি ইন দ্য স্টক মার্কেট। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, বা দেওয়ার মতন কিছু পাইও নি অ্যাকচুয়ালি। আজকে অনেক দিন পর একটা ভিডিও আমি আবার নিয়ে এলাম, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আপনাদের নিশ্চয়ই আপনাদের সকলেরই মনে আছে নিশ্চয়ই, যারা আমার ভিডিও ওয়াচ করেন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, যে আমি দুটো স্টককে নিয়ে অ্যানালিসিস করেছিলাম আগের ভিডিওতে। একটা ছিল উইপ্রো, এই যে আমি উইপ্রো দেখুন চ্যানেল আমি চার্টটা খুলে রেখে দিয়েছি, ডেলি চার্ট খুলে রেখে দিয়েছি উইপ্রো। আর আরেকটা হচ্ছে ভোল্টাস। ভোল্টাসের চার্টটা একটু দেখিয়ে দিই, এই দেখুন। এই দুটো স্টক নিয়ে আমি একটু অ্যানালিসিস করেছিলাম, আপনার আমার যা এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকেও তাই করবো, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো উইপ্রোটা আগে উইপ্রোর চার্টটা আমি ওপেন করি। দেখুন বন্ধুরা, উইপ্রোটা আমি এন্ট্রি নিয়েছি। আমি বলেছিলাম তখন যে আমি যদি 248 টাকা 41, 40, 42-এর মধ্যে যদি আমি পাই, তাহলে আমি এই স্টকটাতে এন্ট্রি নেব, ঠিক আছে? আর দেখুন আমি তাই করেছি। আর আমার এসএল কথা দেখুন, একদম এই যে লো দেখেছেন, প্রত্যেকটা ভিডিওতে আমি যা করি তাই বলেছি যে সবার নিচে যে লোটা থাকবে সেই লোটা হবে আমার এসএল। এরকম 228 টাকা। আর বাফারিংয়ের জন্য আমি 1 টাকা ছেড়ে দিই, যেমন 228 টাকা লো 228-এর লো মেরেছে, আমি আরও 1 টাকার নিচে এসএল ধরেছি, মানে 227 টাকা আমার এসএল ধরা আছে, ঠিক আছে? 227 পয়েন্টে লেভেলে আমার এসএল ধরা আছে। দেখুন বন্ধুরা, আমি বারবার বলেছিলাম যে 248, 40, 42, 45 এরকম এর মধ্যে যদি আমি পাই, তাহলে এটাকে আমি কী করবো, আমি এটাতে এন্ট্রি নেবো। এবং আমার ফার্স্ট টার্গেট যেটা হবে সেটা হচ্ছে এই যে 287 টাকা, যে 287 টাকা 54 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিজস্ব মতামত, মানে আমি যেটা অ্যানালিসিস করেছি এই উইপ্রো স্টকটার মধ্যে করে, আমি যেটা বুঝেছি আমার সেটা অনুযায়ী আমার প্রসেসকে ফলো করছে চার্ট, আমি তাই এন্ট্রি নিয়েছি। 248 টাকা 41-এ আমি এন্ট্রি নিয়েছি। 228 টাকা 1 টাকা কম ব্যাপারিংয়ের জন্য ছেড়ে দিয়ে 227 টাকা আমি এসএল ধরেছি। এবং আমার টার্গেট আছে 287 টাকা 54, কিন্তু বাফারিংয়ের জন্য এটাকে ছেড়ে আমি আরও 1 টাকা কম করবো, 286-তে বা 85-তে আমি টার্গেট নিয়ে বেরিয়ে যাবো। সেটা সিচুয়েশানে, মার্কেট সিচুয়েশান বা আমার এই স্টকটা উইপ্রো স্টকের চার্টের সিচুয়েশান অনুযায়ী আমি ঠিক করবো, সিদ্ধান্ত নেবো যে আমি কী করবো যদি এটা টার্গেটের আশপাশ যায়। অন্তত 1-2 টাকা আমি ছেড়ে দিয়ে টার্গেট বুক করে নেবো, ঠিক আছে? এক্সিট করে যাবো। এবার অনেকে এর মধ্যে আছেন, দর্শক বন্ধু আমাকে যেমন প্রশ্ন করেন বা করেছেন যে, "দাদা আপনি এই 276-এ কেন নিলেন না বা এখানে কেন নিলেন না?" দেখুন আমি একটা কথা বলি আপনাদের সকলের, আমার সকল দর্শকবৃন্দদের উদ্দেশ্যেই দর্শক বন্ধুদের উদ্দেশ্যেই বলছি, শুধু উনাকে না, যে দেখুন আমি যে অ্যানালিসিস করি, স্টক অ্যানালিসিস করছি, আমি নিজে ট্রেড করব বলে, ঠিক আছে? এই নয় যে আমি শুধু অ্যানালিসিস করি আর সেটা আমি ভিডিও করে ছেড়ে দিই, ইউটিউবে আপলোড করি, তা নয় কিন্তু। আমি নিজে সেই ট্রেডটা নিই বা নেবার চেষ্টা করি। হ্যাঁ, আমি নিজেও একজন ট্রেডার। তো আমার মনে হয়েছে এই স্টকটা চার্টটা দেখে আমার মনে হয়েছিল যে এই স্টকটা একটা ভালো পারফর্ম দিতে পারে, সেই জন্য আমি এই স্টকটাতে এন্ট্রি নিচ্ছি। এবং আমার সেটা অনুযায়ী, আমার প্রসেস অনুযায়ী স্টকটা দেখুন 248-এ এই দেখছেন নিশ্চয়ই, দেখেছেন? 248-এর নিচে এসেছিলো, এখান থেকে যখনই ব্রেকআউট দিয়েছে আমি এখানে ঢুকে গেছি, 248 টাকা 41 আমি নিয়েছি। ওকে, তা এখন দেখুন বেশ, আমি এটা নিয়েছি 2 তারিখে। উইপ্রোতে এন্ট্রি নিয়েছিলাম 2 তারিখে, এই জুন মাসের 2 তারিখে। আজকে দেখুন মোটামুটি, আজকে ক তারিখ? আজকে হচ্ছে 12ই জুন। তো দেখুন 12ই জুনে পর্যন্ত মোটামুটি মাঝে 2-3-4টে দিন ছুটি গেছে, হলিডে গেছে। তো দেখুন মোটামুটি 7-8 দিনের মধ্যেই দেখুন 1, 2, 3, 4 দিনের মধ্যে মোটামুটি একটা ভালো প্রফিট দিয়েছে আমাকে। 261 টাকা পর্যন্ত হাই মেরে এসেছিলো, এখন 57-58 টাকাতে ট্রেড করছে। তবে হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাব না প্রফিট নিয়ে, কারণ আমার টার্গেট হচ্ছে 287 টাকা 54, আমি 1-2 টাকা ছেড়ে দিয়ে একটু কমে করবো। অন্তত আমি যে সময়টা ধরে রেখে দিচ্ছি, মিনিমাম 1 মাস, আমি 1 মাস এটাকে ধরে রাখবো, অর্থাৎ এই মাস পর্যন্ত এটাকে রাখবো। তারপর কী করবো না করবো সেটা আমার মার্কেটের অবস্থা বুঝে, মার্কেটের সিচুয়েশান দেখে বা আমার স্টকের চার্ট দেখে, যদি মনে হয় ভালো যদি কিছু দেখি, যদি মনে হয় যে হ্যাঁ স্টকটা আরও অনেকটা পারফর্ম দিতে পারে, ওপরের দিকে যেতে পারে, তাহলে আমি এই ট্রেডটাকে হোল্ড করবো। নাহলে আমি আমার টার্গেট একটু আগেই এক্সিট করে যাবো, প্রফিট বুক করে। এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ আমি এখনও এই স্টকটাতে হোল্ড করছি। হ্যাঁ, বলে দিলাম আপনাদেরকে মোটামুটি এই পজিশানে এখন স্টকটা আছে। এরপরে চলুন যাই ভোল্টাসে। দেখুন বন্ধুরা, ভোল্টাসে আমি কী করেছিলাম, ঠিক সেম দেখেছেন। দেখুন এটা ছিল আমার এন্ট্রি, বলেছিলাম যে 1290 টাকা আমি পেলে এন্ট্রি নেবো। দেখুন 1290, এই 89-10, 1290, ঠিক আছে? এই দেখুন এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখছেন,
এই গ্রিন ক্যান্ডেলটা যখনই নিচে এসেছিলো, আমি সম্ভবত এটা 9 তারিখে আমি পাই, ঠিক আছে? তার মানে বুঝতে পারছেন কতদিন ধরে আমি ওয়েট করেছি। দেখুন এই স্টকটাতে এন্ট্রি নেওয়ার জন্য আমার লেভেল অনুযায়ী, আমার পছন্দ মতো বা আমি যে অ্যানালিসিস করেছি, আমি যে সেট আপে কাজ করছি, সেই নিয়ম অনুযায়ী দেখুন কতদিন ধরে ওয়েট করেছি। দেখুন 8ই মেতে এখানে লাস্ট এই হাইটা মেরেছিল, ঠিক আছে? এই 8ই মে থেকে আর এই দেখুন 9, এই দেখুন 9ই জুন, মানে প্রায় 1 মাস, 1 মাস একদিন বেশি হয়ে গেছে। 1 মাস ধরে অপেক্ষা করার পর এই স্টকটাকে আমি কিন্তু রেগুলার 1 মাস ধরে অবজার্ভ করছিলাম। করতে করতে এটাই হচ্ছে পরিশ্রম বন্ধুরা। পরিশ্রম বিনা ফল পাওয়া খুব মুশকিল। একটা স্টককে 1-2 মাস 3 মাস 4 মাস প্রয়োজন পড়লে বছর ধরে অপেক্ষা করে অবজার্ভ করতে হবে। তাকে দেখতে হবে কন্টিনিউয়াসলি কী করছে, মার্কেটের সঙ্গে কীভাবে চলছে। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, তো আমি 1 মাস ধরে অপেক্ষা করতে এতদিন ধরে অপেক্ষা করার পর দেখো অবশেষে কী করলো, স্টকটা ব্রেকআউট দিল। যেই ব্রেকআউট দিচ্ছে আমি কিন্তু এন্ট্রি নিয়েছি, 1290 টাকায় এন্ট্রি নিয়েছি, ঠিক আছে? দেখো 9 তারিখে নিয়েছি, আজকে হচ্ছে কত, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে স্টকটা দেখো আমাকে লাস্ট হাই মেরে দিয়ে এসছে। এই স্টকটা হাই মেরেছে দেখো 1327 টাকা 70 পয়সা, দেখেছো? 1290 থেকে 1327 টাকা 70 হাই মেরে দিয়ে এসছে। আমি কিন্তু এখান থেকে এক্সিট করবো না টার্গেট নিয়ে, কারণ আমি তো ডেলিভারিতে নিয়েছি, আমি হোল্ড করছি। কতদিন, মানে কত টার্গেটের জন্য আমি হোল্ড করবো আর কতদিন? মোটামুটি আমার যদি এসএল, এই যে এসএল নিচ্ছি আমি 1135 টাকা হচ্ছে আমার এসএল, ঠিক আছে? এই 1135 লেভেলটা হচ্ছে আমার এসএল। কেন? এই যে দেখিয়ে দিই, এই দেখো এই যে লো, সবসময় বলি যে আমি লোটাকে এসএল ধরি, দেখো এইটা আমার হচ্ছে এসএল, ঠিক আছে? তাই যতক্ষণ না এই ধরো আমার 1 মাস হচ্ছে আমার টার্গেট টাইম ডিউরেশন, এই 1 মাসের মধ্যে যতক্ষণ না আমার এসএলকে হিট করছে আমি কিন্তু এই স্টক থেকে বেরোবো না। তবে হ্যাঁ, তার মধ্যে যদি আমার টার্গেটও আমাকে দিয়ে দেয়, তাহলে আমি টার্গেট বুক করবো, এক্সিট করে যাবো টার্গেট বুক করে। দেখো আমার টার্গেট কত না, 1580 হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, ঠিক আছে? 1580 ফার্স্ট টার্গেট। এখানে একটা কেন 1580? দুটো কারণ, অনেকে অনেক কথা বলবেন, যেহেতু আমি তাই জন্য বলে দিই দুটো কারণ। এক তো ধরুন ফার্স্ট, এখানে আমি একটা কী দেখছি, আমি এখানে না একটা রেজিস্ট্যান্স আছে, তাই এই রেজিস্ট্যান্সটাকে আমি গুরুত্ব দিচ্ছি, ইম্পর্ট্যান্ট আছে, তাই এটার জন্য। দ্বিতীয়ত হচ্ছে আমি বারবার বলেছি, আমি যা এসএল নিই, মানে আমার টোটাল যা রিস্ক থাকে, এসএল থাকে, আমি তার ডবল, ঠিক 1:2 আমার টার্গেট থাকে। আপনারা হিসাব করে দেখুন, এই 1135 এসএল ধরলে আর 1290-তে যদি আমি কিনে থাকি, টোটাল 155 টাকা মতো হচ্ছে, ঠিক আছে? 150-55 টাকা। দেখুন 150-55 টাকা যদি হয়, তাহলে আমি যদি এসএল ধরি, তাহলে ডবল যদি আমি নিই, তার মানে 300 টাকা বা 310 টাকা। আমি 300 টাকা ধরি, তাহলে 1290 বা 1300 থেকে 300 মানে 1600 হয়, 1600 হয়, তাই তো? 1600 টাকা হয়। এই দেখুন আমি 1580-তে আমি টার্গেট রেখেছি, অর্থাৎ 1:2 মানে ডবল, ঠিক আছে? তা আমি এইভাবে আমার টার্গেট ফিক্সড করি। আমি এইভাবে আমার, এই যে এটা হচ্ছে আমার এসএল, এইভাবে আমার এসএলকে মানে স্টপ লস লাগাই। আর আমি কীভাবে এন্ট্রি নিই আগে বলেছি, না এসএল প্রথমে দেখি এসএল কত টাকা, সেই এসএলের ওপর আমি মোটামুটি ধরুন ডেলিভারি ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রায় প্রায় 6% থেকে 15% পর্যন্ত আমি এসএল নিই, ঠিক আছে? আমার এতটাই রিস্ক নেওয়ার ক্ষমতা, তাই আমি এতটা পর্যন্ত রিস্ক নিই। এটা আমার নিজস্ব ব্যাপার, আমার নিজস্ব মতামত। আমি এইভাবে অ্যানালিসিস করি, এইভাবে আমি রিস্ক নিই। এবং যেখানে গিয়ে, যেখানে আমি মোটামুটি দেখি যে বারবার কোথায় আগে দেখে নিই যে ব্যাকে গিয়ে যে কোথায় বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে স্টকটা, আমি সেটাকে একটা এন্ট্রি লেভেল ধরি। যেমন দেখুন এটা এখানটা কিন্তু বারবার ইয়ে করছে, আগেও দেখুন এখানেও কিন্তু রেজিস্ট্যান্স নিচ্ছে। এখানেও দেখুন এই লেভেলটার কাছেই দেখুন কতবার ওপর নিচে করেছে। এই দেখুন এখানে এসে দেখুন রেজিস্ট্যান্স নিয়েছে। দেখুন 1 মাস ধরে দেখুন এই রেজিস্ট্যান্স লেভেলকে পার করতে পারেনি। তাহলে আমি এটাকেই এন্ট্রি লেভেল ধরে নিয়েছি আমার, ঠিক আছে? তাহলে সেই হিসাবে কত হচ্ছে দেখুন ভালো করে। আমি এখানেই বসে আছি, আমি এখান থেকে বেরোবো না, কারণ আমি জানি আমার অ্যানালিসিস সঠিক, আমার অ্যানালিসিসের উপর আমার নিজস্ব বিশ্বাস আছে, ভরসা আছে। হ্যাঁ, সেই কারণে আমি ধৈর্যের সাথে অপেক্ষা করছি আমার টার্গেটের জন্য। এবার শুধু অপেক্ষা, ব্যাস, আর কিচ্ছু না। যে সিদ্ধান্ত আমি নিয়েছি আগে থেকে প্রি প্ল্যানিং করে, আমার রুলসকে ফলো করে, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে আমি অনড় থাকবো। মাঝে যাই হোক না কেন, যতই পড়ে যাক না কেন মার্কেট, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার এসএল ধরা আছে, যতক্ষণ না আমার এসএল 1135 টাকা আমার এসএলকে হিট করছে, আমি এই ট্রেডটাকে বেরোবো না 1 মাসের জন্য। অন্তত আমি 1 মাস এটার জন্য সময় দেবো, ঠিক আছে? একটা মাস আমি দেখব কী হয়। আমি 7 দিনেও যদি প্রফিট পেয়ে যাই তো প্রফিট বুক করে নেবো, 15 দিনে প্রফিট পেলে প্রফিট বুক করে নেবো, ঠিক আছে? কিন্তু 1:2 মানে আমি ডবল, আমার যা এসএল তার ডবল প্রফিটের টার্গেট রেখে আমি টার্গেট রেখেছি। এই হচ্ছে মেন ব্যাপার বন্ধুরা। তাহলে হলো, আমি কবে থেকে আমি আমার জাস্ট এই যে কবে থেকে আমি দেখুন এই স্টক দুটোকে অবজার্ভ করছি। শুধু দুটো স্টক কেন, আমি অনেকগুলো স্টককে অবজার্ভ করছি। এখনও অনেকগুলো স্টক আছে যেগুলো ব্রেকআউট দেওয়ার জায়গায় আছে, এবং অনেকগুলো স্টক আমার হাত থেকে বেরিয়েও গেছে, নানান কারণে বেরিয়ে গেছে। যেগুলো বেরিয়ে গেছে তার মধ্যে যেমন ভিবিএল ছিল, ভিবিএল স্টকটা ছিল, বরুণ বেভারেজ। আচ্ছা, তারপরে ধরুন
ন্যাটকো ফার্মা দুদিনেই প্রায় 5-5.5%, 6%-এর কাছাকাছি দুদিনেই মানে পারফরমেন্স দিয়েছে ন্যাটকো ফার্মা, ঠিক আছে? এরকম তারপরে ধরুন আর একটা স্টক ছিল, যেমন সেটা হচ্ছে অ্যাপকনস বলে একটা স্টক ছিল, সেটাও আমার হাতছাড়া হয়ে গেছে, আমি স্টকটাতে এন্ট্রি নিতে পারিনি, ঠিক আছে? এরকম বেশ কিছু স্টক আমার হাতছাড়া হয়ে গেছে, যেগুলো আমি এন্ট্রি নিতে পারি। এখন ভালো পজিশনে ভালো জায়গাতে আছে, ট্রেড করছে স্টকগুলো। এবং কিছু স্টক আছে যেগুলো ব্রেকআউটের জন্য তৈরি হচ্ছে, হ্যাঁ, ব্রেকআউটের জন্য তৈরি হচ্ছে, কিন্তু সময় লাগবে। অর্থাৎ যতক্ষণ না আমার প্রসেস অনুযায়ী চার্ট ফিট করছে, মানে ঠিক মতো আমার সেট আপকে ফলো করছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এন্ট্রি নেব না বা আমি নিই না। ওকে, তাহলে বোঝা গেল। তো আমি এই দুটো স্টকে কী করছি, এখনও আমি এই দুটো স্টকটাতে ভোল্টাস এবং উইপ্রোটা আগেই বললাম, এই দুটো স্টক আমি এখনও হোল্ড করে আছি এবং আমার এই জাস্ট অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি, হ্যাঁ। আর একটা ব্যাপার হচ্ছে বন্ধুরা, একটা কথা ভালো করে মাথায় রাখতে হবে যে ট্রেডিং কিন্তু অনেকেই বলেন ইন্টারডে ট্রেড, সুইং ট্রেড, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম ইনভেস্টমেন্ট, অনেক কিছু বলেন, অনেক রকম অনেক ধরনের, হ্যাঁ, ট্রেড আছে, স্ক্যাল্পিং আছে, হ্যাঁ, বিটিএসটি। ব্যাপারটা হচ্ছে আমার ক্ষুদ্র এবং ছোট্ট অভিজ্ঞতা, আমি যেটা বুঝেছি, ট্রেডিং অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে ট্রেডিং দু রকমেরই, দু রকমভাবে ট্রেড করা যায়। এক তো ইন্টারডে, মানে দিনের দিন শেষ, দিনের যেদিনকে নিলাম সেদিনকে বেঁচে বেরিয়ে গেলাম, ইন্টারডে। আর হচ্ছে ডেলিভারি, সেটা সুইং ট্রেডই নাম দিন, শর্ট টার্ম নাম দিন, বা লং টার্ম নাম দিন, মিড টার্ম নাম দিন, যে নামই দেন না কেন, আমার কাছে হচ্ছে ডেলিভারি ট্রেড। অর্থাৎ আমি সেটা 2 দিনও রাখতে পারি, 200 দিন রাখতে পারি, আবার 1 বছর, 2 বছর, 3 বছরও রাখতে পারি। এটা ডিপেন্ড করছে আমি কীভাবে অ্যানালিসিস করেছি, আমার অ্যানালিসিস মানে আমি কীভাবে অ্যানালিসিস করেছি এবং আমার চিন্তাভাবনাটা কী, আমি কত দিনের জন্য মোটামুটি এটা রাখতে চাইছি, এরকম একটা চিন্তাভাবনা করে আমি করি। তাই আমার কাছে ওই ফিক্সড কিছু নেই যে এটা শর্ট টার্ম করবো, বা এটাকে আমি সুইং ট্রেডের জন্য রাখবো, বা এটাকে আমি মিড টার্মের জন্য রাখলাম, যে 2-3 মাস পজিশনের জন্য রেখে দিলাম। না, আমি এরকম কিছু করি না। আমার মোটামুটি একটা চিন্তার ধারণা আছে যে আমি এই পর্যন্ত করব, এই আমার টার্গেট, এটা আমার এসএল। আমার এই সময়ের মধ্যে মোটামুটি যদি এসএল হয়ে যায়, তো আমি এসএল বুক করে নেবো। আর যতক্ষণ না আমার সময়ের মধ্যে এসএল হিট করছে এবং টার্গেট দিচ্ছে, আমি এটাকে হোল্ড করে থাকবো। এবং বাকিটা কি, আরও কিছু আদার্স আমি অ্যানালিসিস করি, সেটা হচ্ছে মার্কেটটাকে একটু অ্যানালিসিস করে দেখা, মার্কেটের সিচুয়েশানটাকে একটু বোঝা, হ্যাঁ। তারপরে যে স্টকটা নিচ্ছি তার চার্টটাকে একটু ভালো করে বোঝাতে, চার্ট কী বলছে, কী সিচুয়েশানের আছে, কী গ্রাফ তৈরি করছে, এরকম নানানভাবে নানান ইয়েতে আমি চেষ্টা করি। তো এটাই হচ্ছে আমার অ্যানালিসিস, জাস্ট আর কিচ্ছু না, আর অন্য কিচ্ছু না বন্ধুরা। হ্যাঁ, আমি এই ছকে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ট্রেড করি। তো সুতরাং আপনাদেরও বলছি যে ট্রেডিংটা আমার কাছে কিন্তু একটা যুদ্ধের মতো, ঠিক আছে? ট্রেডিংটাকে আমি একটা যুদ্ধের মতো দেখি, এবং যুদ্ধ মানে এই না যে আমাকে জিততেই হবে, হার জিত দুটোই আছে, ঠিক আছে? যে কোনো যুদ্ধে তো হার জিত দুটোই আছে। জীবনে আমাদের মানুষের জীবনেও ঠিক তাই, ঠিক আছে? তো ট্রেডিংটা আমার কাছে যুদ্ধের কাছে, তার মানে এই না যে আমাকে জিততেই হবে। আমি সবসময় চেষ্টা করছি যতদিন শেয়ার ট্রেডিংয়ে আমি থাকবো, এই শেয়ার ট্রেডিং আমি করব, ততদিন আমার চেষ্টাটা থাকবে যে এই যুদ্ধেতে আমি কী করে টিকে থাকব। শেয়ার ট্রেডিং যুদ্ধে আমার টিকে থাকাটাই হচ্ছে আসল কথা, আসল ব্যাপারটাই হচ্ছে, ম্যাটারটা হচ্ছে টিকে থাকা। এই শেয়ার ট্রেডিং মার্কেটে টিকে থাকাটাই হচ্ছে আসল যুদ্ধ। যতদিন আমি টিকে থাকতে পারবো, তবেই আমি, যতদিন ধরে আর কি টিকে থাকতে পারবো, আমার মনে হয় আমি হয়তো একদিন ট্রেডার হতে পারবো, প্রফিটেবল ট্রেডার, প্রো ট্রেডার হতে পারবো, এটা আমার মনে হয়। তাই আমি ট্রেডিংকে কোনো জুয়া বা সাট্টা হিসেবে নিই না, হ্যাঁ। ট্রেডিংকে শুধু আমি পয়সা রোজগারের বা পয়সা কামানোর একটা মাধ্যম মনে করি না। ট্রেডিং যে শুধু পয়সা কামানোরই মাধ্যম, তা না। ট্রেডিং এমনই একটা ব্যাপার যে এটা একটা অভ্যাসের ব্যাপার। এটা একটা, ট্রেডিং হচ্ছে একটা গুড অভ্যাস, হ্যাবিট। আমি যদি সত্যিকার একটা ভালো অভ্যাসকে প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে কন্টিনিউ এটাকে করে যেতে পারি, তাহলে একদিন এর ফল পাওয়া যাবে। অর্থাৎ লং টার্ম হিসেবে এর কিন্তু ভালো ফল পাওয়া যাবে। শর্ট টার্ম হিসেবে যদি আমি ট্রেডিংকে দেখি, তাহলে তার কিছুদিন হয়তো আমি প্রফিটেই থাকবো, কিন্তু কিন্তু আমার লসটাই বেশি দেখা যাবে। কিন্তু আমি যদি লং টার্ম মানসিকতা নিয়ে ট্রেডিংটাকে করি, তাহলে হয়তো আমি ট্রেডিংটাকে অ্যাকচুয়ালি কী জানেন, আমি নাম্বার হিসেবে দেখি, যে আমি 1 থেকে 100টা সংখ্যা পর্যন্ত আমি ট্রেড করব। হয়তো 1 থেকে 10টা, 15টা, 20টা আমার লস হতেই পারে। এই লসটা আমার কাছে কিছুই না, কারণ আমি লং টার্মে ভেবে রেখে দিচ্ছি, একটা দীর্ঘ চিন্তাভাবনা নিয়ে চিন্তাভাবনা নিয়ে আমি ভেবে রেখে দিচ্ছি যে আমি আরও 80টা, 20টা লস হয়েছে, ঠিক আছে, আরও 80টা আমি ট্রেড নেবো। অর্থাৎ লং টার্মে গিয়ে দেখা যাবে যে আমার হয়তো 30টা লস হয়েছে, 20টা জায়গায় আরও 10টা লস হয়তো বেড়ে গেছে, কিন্তু 70টা ট্রেড আমি প্রফিট করেছি। অর্থাৎ গড়ে দেখা গেল যে আমি প্রফিটেই আছি, 100টা ট্রেড করার পর দেখা গেলো আমি প্রফিটেই আছি। তাই আমি ট্রেডিংটাকে এইভাবে নিই, ঠিক আছে? আমি 3 দিন 4 দিন কত লস করেছি ওটা বড় কথা না। আর লসটা লস নয়,
যদি যদি লস, আমি যদি আমার সেটআপটাকে যদি আমি যদি দেখি যে আমার সেটআপ ঠিক আছে, আমি যদি দেখি যে আমার অ্যানালিসিস আমি সঠিক করেছি, আমার অ্যানালিসিসের উপর আমার ভরসা আছে, আমি যদি দেখি যে চার্ট, আমার স্টক চার্ট আমার সেটআপকে ফলো করছে, আমার প্রসেসকে ফলো করছে, আমি যদি সঠিক ট্রেড নিয়ে থাকি, তারপরেও যদি আমার লস হয়, আমি মনে করি সেই লসটা আমার কাছে লস নয়। মানে আগামী দিনে একবার বা দুবার হয়তো আমার এই লস নেবে, কিন্তু আগামী দিনে বহুবার এই প্রসেস আমাকে প্রফিটই দিয়ে যাবে। তাই ট্রেডিংয়ে লস করাটা লস না, লসটাও যদি সঠিকভাবে লস হয় না, সঠিক পদ্ধতিতে ট্রেড নিয়ে যদি লস হয়, আমি মনে করি সেটা ভালোর জন্য, সেটা লস নয়। এটা কারণ ট্রেডিংয়ের প্রত্যেকটা লস থেকে প্রত্যেকবারই কিছু না কিছু শেখা যায়, এবং সেই লসটা থেকে আমরা যদি সেই শিক্ষাটা ঠিকমতো নিতে পারি, এবং আমরা যদি মনে করি যে না, আজকে এই যে ভুলটা আমি করেছিলাম যার জন্য আমার লস হলো, এই শিক্ষাটা যদি আমরা ঠিকমতো নিতে পারি, আর আগামী দিনে অন্য কোনো ট্রেডে যদি সেই ভুল আর না করি, তাহলে আমার মনে হয় যে লসটা কোনো দিনই হবে না, লস অনেক কমে যাবে। তো বন্ধুরা এইভাবেই করি। তো দেখো রানিংয়ে এখন দেখাচ্ছে আমি ভোল্টাজটা চলছে, দেখছো কতটা পড়ে গেল, 16 থেকে 16 চলছে, 1316 চলছিল, এখন 5-এ ট্রেড করছে। কালকেও তাই করেছিল, কালকে গতকাল 1327 টাকা 70 হাই মেরে এসছে, আমি প্রথমেই বলেছিলাম। সেখান থেকে নেমে এসে 12 টাকাতে, কালকে 1312 টাকাতে ক্লোজ করেছে। আবার দেখো আজকে 1305-এ চলছে, কালকেও 1300-র নিচে নেমে গেছিলো, 1298-97-তে চলে এসেছিলো। এইরকম হবে, ভয় পেলে চলবে না। খালি নিজের অ্যানালিসিসের উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা করতে হবে, এবং ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। ব্যাস, মাঝখানে আর কোনো পরিবর্তন নয়। ট্রেডিংয়ে এন্ট্রি নেওয়ার পর আর কোনো পরিবর্তন নয়, আর কিচ্ছু না। যা আগে থেকে চিন্তাভাবনা করা আছে সেইভাবেই ট্রেড করব। চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আগামী দিনে আরও কিছু স্টক নিয়ে আসবো, আরও দুটো স্টকের অ্যানালিসিস করবো। আমি বলবো যে আমি কীভাবে স্টকটা দেখছি, কী অবজার্ভ করছি, আমি স্টকটা কখন এন্ট্রি নিলে আমি নিজে এন্ট্রি নেবো, কীভাবে এন্ট্রি নেবো, এসএল কোথায় ধরবো, টার্গেট কোথায় নেবো, কীভাবে নেবো, সেই সব নিয়ে খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে ধন্যবাদ, আমার ভিডিওটা দেখানোর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।